ফ্রি ফায়ার খেলায় আসক্ত হয়ে পড়ে। আর তার এই ফ্রি ফায়ার গেম খেলার আসক্তির পিছনে ছিল তার কলেজের নতুন বান্ধবী নন্দিতা। এই মেয়েটাই মনিকাকে গেম খেলা শিখিয়েছিল। সে সব সময় তার ভার্চুয়াল শত্রুদের সাথে লড়াই করতে এতটাই ব্যস্ত থাকত যে সে তার আশেপাশের মানুষের সাথে কোনো প্রকার যোগাযোগই করত না। ইদানিং মনিকা ও নন্দিতা দুইজন কলেজে ঠিকমতো ক্লাস করত না। সুযোগ পেলেই তারা ক্লাস থেকে পালিয়ে কলেজের পাশের একটি নির্জন বদ্ধভূমিতে যেয়ে ফ্রি ফায়ার গেম খেলত। কারণ এই বদ্ধভূমিতে সচরাচর কোনো মানুষ আসে না। কোনো এক যুদ্ধের সময় বেশ কিছু মানুষের মৃতদেহ একসাথে এখানে কবর দেওয়া হয়েছিল। আর এছাড়াও এখানে দুই একটি কবর এখনও লক্ষ্য করা যায়। আর আশপাশ অনেক দিনের ঝোপ জঙ্গলে পরিপূর্ণ। তো ওই দিনও মনিকা ও নন্দিতা কলেজের ক্লাস ফাঁকি দিয়ে এই বদ্ধভূমির একটু উঁচু ঢিবি মতো জায়গায় বসে গেম খেলছিল। হঠাৎ আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেল, কিন্তু মনিকা ও নন্দিতার সেই দিকে কোনো খেয়াল নেই। তারা এক মনে গেম খেলে চলেছে। যখন খুব জোরের সাথে বৃষ্টি শুরু হলো, ঠিক তখনই যেন তাদের হুঁশ ফিরল এবং তারা দৌড় শুরু করলো কলেজের দিকে। ওই রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছিল এবং অনেক গাছপালা ভেঙে পড়েছিল বৈদ্যুতিক তারের উপর, যার ফলে পরের দিন ওই এলাকায় কোনো প্রকার বিদ্যুৎ ছিল না। সকালে ঘুম থেকে উঠেই মনিকা দেখল তার ফোন চার্জের অভাবে বন্ধ হয়ে আছে, আর এই দিকে বিদ্যুৎও নেই। তার মেজাজটা যেন তখনই বিগড়ে গেল। আর ওই দিন সে কলেজেও গেল না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মনিকা ঘুমিয়ে গিয়েছিল, আর ঘুম ভাঙল ঠিক সন্ধ্যা 7টায়। এত সময়ে বিদ্যুৎ চলে এসেছে, আর মনিকা ঘুমানোর আগেই তার ফোনটি চার্জারের সাথে সংযোগ করে রেখেছিল, যার ফলে সে ঘুম থেকে উঠে ফোনে বেশ কিছুটা চার্জ দেখতে পেল এবং সে খুশি হয়ে আবার ফ্রি ফায়ার গেম খেলা শুরু করলো। প্রায় আধা ঘন্টা গেম খেলার পরও তার সাথে অনলাইনে খেলায় যোগ দিল না তার বান্ধবী নন্দিতা। এবার সে বেশ অবাক হলো, এত সময়ে নন্দিতা কেন গেম খেলতে আসছে না দেখে। হঠাৎ তার গতকালের কথা মনে হলো। তারা দুইজনই বৃষ্টিতে ভিজে গিয়েছিল। নন্দিতার আবার জ্বর হলো না তো? হঠাৎ তার ফোনের গেমিং স্ক্রিনে একটি মেসেজ আসলো, তুমি কি সত্যিকারের ফ্রি ফায়ার খেলতে চাও? আর এই মেসেজটি এসেছিল শ্যাডো মাস্টার নামের আইডি থেকে। ভীষণ কৌতূহল ও উত্তেজনায় মনিকা স্ক্রিনের অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেয়। সাথে সাথে তার ফোনের স্ক্রিন একদম সাদা হয়ে যায় এবং ফোন থেকে একটি সাদা আলো বেরিয়ে সম্পূর্ণ অন্ধকার ঘর সাদা করে ফেলে। সাদা আলো কমতেই মনিকা নিজেকে একটি ভাঙা শ্মশান মতো জায়গায় আবিষ্কার করল। চারিপাশ ছোট ছোট ঝোপঝাড় এবং বেশ কিছু কবর লক্ষ্য করা যাচ্ছে। মনিকা খুব ভয় পেল। হঠাৎ সামনের ঝোপে কি যেন একটা নড়ে উঠল। মনিকা, ওই দিকে যেও না। পিছন থেকে এমন কথা শুনে মনিকা বেশ চমকে উঠল। এবার সে পিছন ফিরে দেখল, আরে এ তো সোহম স্যার, সে তার কলেজের শিক্ষক। হঠাৎ একটা কথা মনে পড়তেই মনিকার বুকের ভেতরে ধপাস করে উঠল। 3-4 দিন আগেই কলেজে সে শুনেছিল টালা ব্রিজের কাছে সোহম স্যার বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। মনিকা কিছু একটা বলতে যাবে, এমন সময় সোহম স্যার বলল, আমি জানি তুমি কি বলতে চাও, কিন্তু দোহাই একটা কথাও বলো না, তাহলে তুমি আমাদের দুনিয়ায় চিরতরে চলে আসবে। এখানে সবাই মৃত, একমাত্র তুমি ছাড়া। সে হয়তো এখনই চলে আসবে, সাবধান, মুখ থেকে কোনো কথা বাহির করো না। এই কথা বলেই সোহম স্যার বাতাসে মিলিয়ে গেল। মনিকা খুব চিন্তায় পড়ে গেল।
তার সাথে এইসব কি হচ্ছে? হঠাৎ পিছন থেকে আবার সেই ঝোপ নড়ার শব্দ। দ্রুত সে পিছনে তাকালো। আরে, এ তো নন্দিতা। ও এখানে কিভাবে এলো? আর এই রকম ধূসর চাদর মুড়ি দিয়ে আছে কেন? হঠাৎ একটা দমকা হাওয়ায় নন্দিতার গায়ের চাদর উড়ে গেল এবং মনিকা যে দৃশ্য দেখতে পেল তাতে তার শরীরের সমস্ত রক্ত যেন ঠান্ডা হয়ে জমে যেতে লাগলো। নন্দিতার 2 হাত নেই আর মুখের অর্ধেকটা যেন কোনো প্রাণী খুবলে খেয়েছে। এদিকে মনিকার খোঁজ নিতে তার মা হৈমন্তী দেবী মনিকার রুমে প্রবেশ করে একেবারে হকচকিয়ে যান। মনিকার চোখে কোনো মনি নেই এবং সে বিছানার মাঝখানে বসে এক মনে বিড়বিড় করে কি যেন বলে চলেছে। মনিকার এই অবস্থা দেখে হৈমন্তী দেবী দ্রুত তাদের সংরক্ষিত গঙ্গা জল ছিটিয়ে দিলেন মনিকার শরীরে। সাথে সাথে মনিকা বিছানায় অজ্ঞান হয়ে ঢলে পড়ল। এই ঘটনার পর হৈমন্তী দেবী তার পিতার কথা মতো তার মেয়েকে একজন শ্মশানচারী কাপালিকের কাছে নিয়ে যায়। তিনি তখন মনিকার কাছ থেকে সমস্ত কিছু শুনে বললেন, হায় হায়, তোরা ওই মেয়েটার কোনো খোঁজ খবর নিস নাই কেন? এখনই কিছু লোক পাঠা ওই বদ্ধভূমিতে। এখনো ওই শয়তানের ক্ষুধা মেটেনি। কিছু লোক যে ওই বদ্ধভূমিতে যা দেখল তাতে তাদের বুকের হৃদস্পন্দন বেড়ে গেল। নন্দিতার শেয়াল বা অন্য কোনো জানোয়ারে অর্ধ খাওয়া দেহ ঝোপের মধ্যে পড়ে আছে। কাপালিক এত সময় কোনো কথা বলেনি। নন্দিতার খবর শুনে সে বলল, এমনটাই আমি ধারণা করেছিলাম। তোরা ওই বৃষ্টির দিন বদ্ধভূমির কোনো এক উঁচু ঢিবির উপর বসেছিলি না? আসলে ওইটি ছিল একটা কবর। তোর ভাগ্য জোরে ওই দিন বেঁচে বাড়িতে ফিরেছিলি, কিন্তু তোর বান্ধবীর আর বাড়িতে ফেরা হলো না। এখন তোর বান্ধবীর আত্মা তোকে তার দুনিয়াতে নিয়ে যেতে চাই। গত রাতে তোর পিতা মাতার পুণ্যের জোরে বেঁচে গিয়েছিস। ভালো আত্মারা তোকে সাহায্য করেছিল। পিতামাতার বেশি বেশি খেদমত করিস। আর আমি এই লাল সুতা দিচ্ছি, কোমরে বেঁধে রাখিস। অশুভ শক্তি থেকে তোকে রক্ষা করবে। আর হ্যাঁ, যত দ্রুত সম্ভব ওই নন্দিতা মেয়েটির পিণ্ড গঙ্গায় দান করার ব্যবস্থা কর।